শুভ সন্ধ্যা। বাজে কথা ছেঁড়া বার্তার জগৎ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকের কথাবার্তার প্রবক্তা এবং উপস্থাপক, আমিও আপনাদের স্বাগত জানাই। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনে আপনাদের অদ্ভুত লাগতে পারে, আপনাদের না জানা এমন কথার আমি উদ্রেক করতে পারি এবং সমস্তটি শোনার পর আপনার অদ্ভুত লাগতে পারে যে এমনটা করে বিষয়টা তো কখনো ভাবিনি। হয়তো এমনটাও মনে হতে পারে যে এই কথাবার্তায় যে কথা আলোচনা করা হলো সে আলোচনা নিতান্ত অমূলক, সত্য নয়। তবু আমি কথাবার্তা উপস্থাপন করি, আপনারা আগে শুনুন মন দিয়ে। যদি পছন্দ হয় তবেই শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অন্যথায় কমেন্ট বক্সে নিন্দাবন্ধ করবেন। আমাদের আজকের সমাজে, আমি এদেশের কথা বলছি, আজকের সমাজে অসহায় বা দুর্বলের ওপর, দুর্বলদেরকে বিরক্ত করা, উত্ত্যক্ত করা এবং তারপর উৎপীড়ন করা একটি সামাজিক ব্যাধি হয়ে উঠেছে। অসহায় এবং দুর্বলদেরকে এই বিরক্ত করা, উত্ত্যক্ত করা এবং উৎপীড়ন করা, এবং যখন এই তৃতীয় স্তরটি পার হয়ে, অর্থাৎ উৎপীড়ন স্তরটি পার হয়ে তার সীমা অতিক্রম করছে, তখন ঘটে যাচ্ছে অপমৃত্যু। আর এই অপমৃত্যুকে আমরা আর সামাজিক ব্যাধি বলতে পারছি না, আমরা বলতে পারি আইনি অপরাধ। তার আদালতে শাস্তি হতে পারে। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে কী এমন বিষয় নিয়ে আমি কথা বলছি যে আপনি মনে করছেন এটি সামাজিক অপরাধ হতে পারে, সামাজিক ব্যাধি হতে পারে, আইনি অপরাধ হতে পারে। আমি একটু উদাহরণ দিলে আপনাদের বুঝতে হয়তো সুবিধে হবে। আপনারা অনেকেই জানেন যে আফ্রিকার সলোমন নামে একটা দ্বীপ আছে। এই দ্বীপে যারা বসবাস করে উপজাতিরা, তারা যখন কোনো প্রয়োজনে বেশ কিছু গাছ তাদের অঞ্চলে কাটতে হয়, তারা কিন্তু সজীব সতেজ গাছ কেটে ফেলে না। তারা যে পদ্ধতি অবলম্বন করে তাকে ইংরেজিতে বলা হয় সলেমনাইজেশন। অর্থাৎ এই উপজাতিরা দলবল মিলে প্রতিদিন একবার, দুবার, তিনবার করে ওই গাছতলা এসে উপস্থিত হয় এবং গাছটিকে উদ্দেশ্য করে যথেচ্ছ গালি গালাজ, অভিশাপ ইত্যাদি নিক্ষেপ করে। যথেচ্ছ 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে এমনটা করে, তারপর যে যার কাজে ফিরে যায়। এটা করতে 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 দেখা যায় একটা সময়ে যে ওই গাছটি যেটি সজীব সতেজ ছিল, সবুজ ছিল, তার পাতা ধীরে ধীরে শুকিয়ে যায়, গাছটি আস্তে আস্তে মরে যায়। তখন তারা গাছটিকে কাটে। এই বিষয়টিকে আইনে অপরাধ বলা হয় না, কারণ গাছ বিষয়ে ওখানে এমনটি কোনো আইন নেই। কিন্তু আমরা এই ঘটনাটাকে, এই যে সলেমনাইজেশন, এই ঘটনাটাকে আমাদের সমাজে ফেলতে পারি। আমি আরেকটি দৃষ্টান্ত দিই। মনে করুন একটি পরিবারে 3টি ছেলে। ছোট ছেলেটি জন্মের পর দেখা যায় বেশ কিছুকাল পরে যে ছেলেটি জন্মেছে বিকলাঙ্গ হয়ে। বিকলাঙ্গ মানে তার 2টি পা পোলিও রোগে আক্রান্ত, পা দুটি কাজ করবে না কোনোদিনও। ও চিরকালের চ্যালেঞ্জড বা প্রতিবন্ধী হয়ে থাকবে।
ফলে সেই শিশু সন্তানটিকে আস্তে আস্তে সে বড় হয়ে গেলে তাকে রক্ষণাবেক্ষণ করা, তার নিত্যকার কাজকর্ম করিয়ে দেওয়া ইত্যাদি বিষয়ে বিশেষ যত্ন কাকে নিতে হয়? মাকে নিতে হয়। মা বড় এবং মেজ সন্তান দুটিকে যতটুকু শ্রম দিতে বাধ্য না হন, তার চেয়ে বেশি বাধ্য হন এই সন্তানটির ওপর। ফলে দেখা যায় অদ্ভুতভাবে তিনি গর্ভধারিণী, তা সত্ত্বেও এই প্রতিবন্ধী সন্তানটির ওপর মায়ের যাবতীয় বিতরাগ জন্ম নেয়। এবং এই মা যখনই এইগুলো করেন, তাকে অতিরিক্ত শ্রম দিতে হয়, ছেলেটিকে নিয়ে যেতে হয় এইখান থেকে ওইখানে, সেখান থেকে সেইখানে, স্কুলে নিয়ে যেতে হয়, ইত্যাদি করতে হয়, মা গজ 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 করেন। তার এত পরিশ্রম করতে আর শরীর দেয় না। এই ছোট ছেলেটি যখন ছোট ছিল, বুঝদার ছিল না, তখন সে বুঝতো না যে মা যে গজগজ করছে, কী বিষয়ে গজগজ করছে। কিন্তু যখন তার বয়স হলো 5, 6, 7, তখন সে বুঝতে শিখলো যে এই গজগজটা যে মা করছে এটা মায়ের রাগ, এবং সেটা আমার উপর। মা আমাকে পছন্দ করছে না। আমি যে প্রতিবন্ধী, আমি যে হাঁটতে পারি না, আমাকে হুইল চেয়ার করে হাঁটতে হবে আগামী দিন। এখন সে ছোট, হুইল চেয়ার ব্যবহার করতে পারে না। এই যে বিষয়টি, এটা মা সহ্য করতে পারছে না। মা সহ্য করতে পারছে না, তার জন্য মা বেদনার্থ নয়, মা ক্ষুব্ধ, ক্রুদ্ধ। এবং এই প্রতিবন্ধী ছেলেটি বেঁচে থাকলেই মায়ের সমস্যা। অদ্ভুত ঘটনা। গর্ভধারিণীর এমনটি হওয়ার কথা নয়। কথিত আছে কুপুত্র যদি হয়, কুমাতা কখনো নয়। কিন্তু এটি যে একটি কিংবদন্তি, অর্থাৎ লোককথা, অর্থাৎ কথার কথা, তা আমরা অনেক ঘটনায় দেখতে পাই। এমন মাকেও আমরা দেখতে পাই, তিনি তার সদ্যজাত কন্যা সন্তান রাস্তার পাশে আস্থা করে ফেলে দিয়ে চলে যাচ্ছে। ফলে গর্ভধারণ করলেই যে তিনি মা হয়ে উঠবেন এমনটা নয়। মা একটি তপস্যা করে হতে হয়, কি মা হতে হয় তপস্যা করে, কিন্তু সকলে তো তা নয়। এই ছেলেটি ধীরে ধীরে বড় হচ্ছে, বড় হতে হতে 10-12 বছর বয়স হয়ে গেছে, যখন ছেলেটির মনের মধ্যে বেঁচে থাকবার যে ইচ্ছে, যে পিপাসা, যে ক্ষুধা, তা নষ্ট হতে থাকে। কারণ শুধু খাবার জন্য বেঁচে থাকা বা বাঁচার জন্য খাওয়া, এটা সব মানুষ মেনে নিতে পারে না। মানুষ প্রেম ভালোবাসা ছাড়া খেলেও মরে যায়, অনেকটা সলেমনাইজেশন ধরনের। ছেলেটি মনে মনে মরতে 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 আর স্কুলে, পাড়ায়, নিজেদের আত্মীয় মহলে, ওর বড় 2 ভাইয়ের হাতে অবজ্ঞা পেতে পেতে, অসম্মান পেতে পেতে, নিন্দা মন্দ বিদ্রুপ পেতে পেতে ও মনে মনে মরে যায়। এটা কিন্তু একটা অপমৃত্যু। ও শরীরে মরেনি, কিন্তু মনে মনেও মরে গেছে। ওর আর জীবন নেই, জীবিকা শক্তি নেই। এই অবস্থায় মা একদিন সমাগত দুর্গাপুজোর জন্য বড় 2 ছেলেকে নিয়ে পুজোর বাজারে গিয়েছে। তা প্রতিবন্ধী সন্তানকে তো নিয়ে যাওয়া সম্ভব নয়, তাকে বাড়িতে খাবার দাবার দিয়ে রেখে গেছে এবং তারা ফিরে আসবে ঘন্টা 3-4 মধ্যে, এই পরিকল্পনা নিয়ে গেছে। যখন সে চলেই যাচ্ছে, মা যখন বেরিয়ে গেছে দরজায় তালা দিয়ে বাইরে থেকে, এই প্রতিবন্ধী ছেলেটি ঘেঁষতে 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 ওদের বাড়ির দোতলার ছাদে উঠে গেছে। এবং ছাদে উঠে গিয়ে ও ওপর থেকে ঝাঁপিয়ে পড়েছে ওদের বাড়ির সামনে শান বাঁধানো উঠোনে, এবং পড়া মাত্রই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু। সে যে পড়েছে তৎক্ষণাৎ কেউ জানতে পারেনি, যখন জানতে পেরেছে তখন অনেক বিলম্ব হয়ে গিয়েছে, ছেলেটি মারা গিয়েছে। মা যখন ফিরেছে তখন মা এই ঘটনা দেখেছে, তাকে কান্নাকাটি করতে হয়েছে,
কোনো সন্দেহ নেই, কিন্তু এই মৃত্যুর জন্য যে যারা দায়ী আদালত তাদেরকে শাস্তি দেবে না, কেননা এই বিষয়ে শাস্তি দেওয়ার কোনো বিধান নেই। আপনারা বোধহয় এখনও বুঝতে পারছেন না আমি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। এখনও হয়তো আপনাদের বুঝতে অসুবিধে হচ্ছে। আসলে আমি আপনাদের চেনা একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, র্যাগিং। না, এখনই আপনি ভিডিও অফ করে দেবেন না, কারণ র্যাগিং সম্পর্কে আপনি যে জানেন আমি তা বলতে যাচ্ছি না। র্যাগিং সম্পর্কে যা বলা দরকার, যা বলা প্রয়োজন, সেইটি বলা কখনো হচ্ছে না, সেই কথাটি বলতে যাচ্ছি। ফলে শুনুন মন দিয়ে আমি কি বলতে চাইছি। দেখুন, র্যাগিং বললেই আপনাদের মনে ভেসে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্বপ্নদ্বীপ, তার পড়ে যাওয়া মৃত্যু। হতে পারে, কিন্তু র্যাগিং একটি ছাত্রাবাসেই শুধু হয় না। র্যাগিং মানে বিরক্ত করা, উত্ত্যক্ত করা, উৎপীড়ন করা এবং অবশেষে মানসিকভাবে বা শারীরিকভাবে হত্যা করে ফেলা একটি অপরাধ। প্রথম তিনটি স্তর সামাজিক ব্যাধি, চতুর্থ স্তরটি স্পর্শ করলে সামাজিক আর ব্যাধি নয়, এটি আইনি অপরাধ। প্রমাণিত হলে শাস্তি হবে। হয় তাকে কেউ ঠেলে ফেলে দিচ্ছে, তাহলে খুন 302 ধারা, অথবা তাকে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে, তার আরেকটি ধারা, তার বিচার হবে। এইটি হচ্ছে র্যাগিংয়ের বিষয়। এই র্যাগিং আমাদের পশ্চিমবাংলা তথা পশ্চিমবাংলার বাইরেও চলেছে, এবং আপনাদের জ্ঞাতসারে আছে সবই ছাত্রাবাসে র্যাগিং, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, মেডিকেল হোক, কিংবা জেনারেল স্টাডিজে হোক। সিনিয়ররা, ইউনিভার্সিটি বা কলেজের সিনিয়ররা জুনিয়রদের ওপর, নবাগতদের ওপরে র্যাগিং করে, তাদেরকে বিরক্ত করে, উত্ত্যক্ত করে, উৎপীড়ন করে নানাভাবে, যার যা শিক্ষা দীক্ষা বোধ বুদ্ধি তার উপর দিয়ে করে। এইটি আপনাদের জানা, কিন্তু আমি আপনাদেরকে সবিনয়ে জানাই যে র্যাগিং শুধু ছাত্র সমাজে নয়, ছাত্রী সমাজে নয়, শুধু মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে আবদ্ধ নয়। র্যাগিং পরিবারের মধ্যে হয়, র্যাগিং সমাজে হয়, র্যাগিং আমাদের বিদ্যালয়ে হয়, মহাবিদ্যালয় শুধু নয়, বিদ্যালয়ে হয়, কর্মস্থলে হয়, দপ্তরে হয়, সর্বত্র র্যাগিং হয়, এমনকি প্রশাসনিক দপ্তরেও হয়। এটা একটি ব্যাধি। মনে হতে পারে যে কেন হয়, কারা এই র্যাগিং করে। দেখুন, যারা এই র্যাগিং করে ডেফিনেটলি তারা মানুষ নয়, বা তারা ব্যাধিগ্রস্ত। হয় তারা মানুষ নয়, তাদের মনুষ্যত্ব ঘুচে গেছে, অথবা তারা রোগগ্রস্ত। যেমন ধরুন স্কিজোফ্রেনিয়া হলে পরে মানুষ এমন এমন কাজ করে, তখন তার বোধ থাকে না, সে অপরাধও করে বসতে পারে। তেমনি র্যাগিং করে তারা যাদের মধ্যে মনুষ্যত্ব ঘুচে গেছে। মানুষকে তো অ্যানিম্যালই বলা হয়, মানুষ অ্যানিমাল, তবে শুধু অ্যানিমাল নয়, সোশ্যাল অ্যানিমাল, অর্থাৎ সামাজিক জীব। কিন্তু যে সমাজটি শিক্ষার অভাবে, সংস্কৃতির অভাবে, জ্ঞানের অভাবে, মনুষ্যত্বের অভাবে প্রতিবন্ধী হয়ে গিয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে, সর্বব্যাপী দুর্নীতির জন্য শেষ হয়ে যাচ্ছে, সেই সমাজের মধ্যে যে মানুষ বসবাস করে তারা কখনো সামাজিক জীব কি আর থাকে? সামাজিক কথাটা পেন থ্রু হয়ে যায়, ওটা ইরেজ করে দেওয়া হয়, ওটা মুছে দেওয়া হয়, সে হয়ে যায় শুধুমাত্র অ্যানিমাল, পশু। ফলে তার চিন্তাভাবনা, আচার আচরণ পশুর মতোই হয়। পশুর মতো বলতে আমি কি বোঝাতে চাইছি, যদি আপনাদের বাড়িতে
অ্যাকোয়ারিয়াম থাকে, মাছের অ্যাকোয়ারিয়াম, তাহলে দেখবেন হয়তো 5টা গোল্ড ফিশ আপনার অ্যাকোয়ারিয়ামে আছে। একটি গোল্ড ফিশ হয়তো রোগাক্রান্ত হলো। মাছের কোন রোগটি হয় বেশি? ফাঙ্গাল অ্যাটাক। ফাঙ্গাস ধরে ফেলে, ওর ফিন্সগুলোকে ফাঙ্গাস ধরে ফেলে, তখন সে আস্তে আস্তে ট্রিটমেন্ট না পেলে মরে যায়। এই মাছ চেনা যায়, সে আর জলের তলায় ডোবে না, সে ওপরে ভাসতে থাকে। লক্ষ্য করে দেখবেন, যদি সেই মাছটিকে তৎক্ষণাৎ অ্যাকোয়ারিয়াম থেকে তুলে চিকিৎসা না করেন, তবে অন্য যে 4টি গোল্ড ফিশ তারা ওকে খুঁটে 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 খেয়ে 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 মেরে ফেলে। এর নাম অ্যানিমাল প্রবণতা। এটা সিংহের দঙ্গলেও হয়, সেম ঘটনা ঘটে। বাঘের দঙ্গলেও হয়, একই ঘটনা ঘটে। ফলে মানুষ যখন অ্যানিমাল হয়ে যায়, সমাজ বা সামাজিক ব্যাপারটা যখন বাদ হয়ে যায়, তখন সে মানুষ মারতে শুরু করে। অ্যানিমাল। আর হচ্ছে রোগ। এই রোগটির নাম আমি জানি না। এটি একটি রোগ, মানসিক রোগ। এর চিকিৎসা প্রয়োজন। এর জন্য অবশ্যই চিকিৎসা দরকার, সাইকিয়াট্রিস্ট দরকার, এই জন্য কাউন্সেলার দরকার। কিন্তু হয় না সেটা, তাই তারা নির্বিবাদে র্যাগিং করে। ধরুন, আমি র্যাগিংয়ের একটা উদাহরণ দিই। কয়েকটি কিশোর ধরুন খেলা করছে, তারা দেখলো রাস্তার পাশে একটি সদ্যজাত বিড়াল ছানা, সদ্যজাত, চোখ ফুটেছে কি ফোটেনি, মিউ 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 করছে। তারা মহা আনন্দে, এক অদ্ভুত আনন্দে বিড়াল ছানাটির লেজ ধরে তুলে নিয়ে গিয়ে পাশে জেরে ফেলে দিল, যে ড্রেন দিয়ে জল কুলকুল করে যাচ্ছে। এই যে করলো কাজটা, এটা তো পাশবিক কাজ। বাচ্চাগুলোর তো বিড়াল ছানা দেখে দরদ হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। কেন হয়নি? নিশ্চয়ই এর আগে তারা কাউকে এমনটি করতে দেখেছে। এর নাম পাশব প্রবৃত্তি। থাকে, শুনে অবাক হবেন না, এটাও র্যাগিং। ওই নিষ্পাপ নির্দোষ অবলা পশু শাবকটির ওপর র্যাগিং। হয়তো বিড়াল বাচ্চাটা মরেই গেল ওখানে, অথবা কোনো রকমে তার মা তাকে দেখতে পেয়ে তুলে আনলো। আপনারা দেখে থাকবেন, এই যে সামনে দোল আসছে, এই দোলের দিনে অনেক তরুণ কিশোর এরা কি করে, অঞ্চলের যে বেওয়ারিশ কুকুর, সেই কুকুরগুলোকে ধরে রং মাখায়। ওরা হাঁসফাঁস করে, ওরা পছন্দ করে না রংটা, কিন্তু মাখায়। এমনকি রঙে গোলা যে জল, সেই জল ওদের গায়ে ঢেলে দেয়। তখন ওরা দৌড়ে পালায়, প্রাণান্ত দৌড়ে পালায়। ভয়, ট্রমা তৈরি হয় ওদের মধ্যে। ওরা এটা পছন্দ করে না। এটা কুকুরদেরকে করে, বিড়ালদেরকে করে, এবং গরুদেরকেও করে। এটি একটি সামাজিক অপরাধ। এর নাম র্যাগিং। বিরক্ত করা, উত্ত্যক্ত করা এবং উৎপীড়ন করা। আপনি দেখে থাকবেন এই ঘটনাটি। এটি ওরা অন্যের থেকে দেখে দেখে শিখেছে, একদম অন্যের থেকে দেখে দেখে শিখেছে। ফলে এই ঘটনাগুলো আপনি হয়তো আগে কখনো ভাবেননি এগুলো র্যাগিং, কিন্তু এগুলো র্যাগিং। আমি স্পষ্টত সংজ্ঞায়িত করছি, এর নাম র্যাগিং, উৎপীড়ন। আমি আরেকটু যদি উদাহরণ দিই, বুঝতে সুবিধা হতে পারে, হয়তো বুঝতে সুবিধা হতে পারে। মনে করুন আপনার 2টি সন্তান। বড়টির বয়স 4, সে ছেলে, আরেকটি সদ্যজাত কন্যা সন্তান। আপনি যখন বড়টিকে নিয়ে রাস্তায় বের হন, এই বিকেলবেলা ঘুরতে কিংবা অন্য সময় ঘুরতে বেরোন, আপনার পরিচিত লোকজন রাস্তায় দেখা হয়, তারা আপনার বাচ্চার সাথে কথা বলে। কি কথা বলে? বাজে কথা বলে, বিরক্তিকর কথা বলে, অসহ্য অসভ্য কথা বলে। যেমন কি বলে তারা? তোমার সানগ্লাসটা বেশ সুন্দর, আমাকে দেবে? সে বলল, না, এটা আমার, দাও না আমাকে। এই যে দাও না আমাকে শুরু হলো, এটা ওই শিশুটির উপর চাপাতে থাকলো, আমি নেবো, এটা আমি নিয়ে নেবো, তো জামাটা আমি নেব। এবং বলতে বলতে এমন পর্যায়ে গেল, তুমি একা একা বাড়ি চলে যাও, তোমার দাদুকে আমি নিয়ে চলে যাব, কি বাবাকে আমি নিয়ে চলে যাব। শিশুটি বিরক্ত হচ্ছে এবং সে বুঝতে শিখছে যে আমি রাস্তায় বেরোলেই
এই 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 লোকগুলো আমাকে বিরক্ত করবে, উত্তক্ত করবে, আমাকে উৎপীড়ন করবে, এবং সে সেই লোকগুলোকে পরিহার করে, তাদের সাথে কথা বলতে সে চায় না। যদিচ যারা কোনোদিন তারা এ বাড়িতে আসে, ওদের বাড়িতে আসে, তবে এই শিশুটি হয়তো চেঁচিয়ে ওঠে, তুমি চলে যাও, তুই আমাদের বাড়িতে আসবে না। আপনার শুনে অবাক লাগতে পারে আমার সন্তানটি অসভ্য, তাদেরও অবাক লাগতে পারে যে এই সন্তানটি অসভ্য, বাবা মা শিক্ষা দেয়নি। আসলে আপনি যে ওকে অসভ্য বানাচ্ছেন আপনি ভাবছেন না। আসলে অসভ্য আপনি, যে একটি শিশুকে বিরক্ত করছে। শিশুর মনস্তত্ত্ব আপনি পড়াশোনা করেন না, আপনি জানেন না, আপনি ওর সঙ্গে খেলার ছলে এই সমস্ত বিরক্তিকর অসুস্থ কথাবার্তা বলছেন, যাও পছন্দ করছে না। ওর নিরাপত্তাহীনতায় ভুগছে। ওর বারবার মনে হচ্ছে যে আমার পাপাকে এরা নিয়ে নেবে, আমার মামাকে এরা নিয়ে নেবে, আমার সানগ্লাসটা নিয়ে নেবে, আমার জামাটা নিয়ে নেবে, এই ইত্যাদি প্রভৃতি। ও তো অবুঝ, ও তো নিষ্পাপ, ও তো নির্বোধ। আপনি এটা ঘটাচ্ছেন, অবাক হচ্ছেন। এমনটা আপনি করে থাকেন, ভাবুন, ভেবে দেখুন, এমনটা আকছাড় আপনি করে থাকেন, কিন্তু এমন করে জীবনে ভাবেননি। এমনকি আপনার সন্তানের উপর করলেও আপনি ভাবেননি, আপনি বাধা দেননি, বলেননি এই সমস্ত বিরক্তিকর কথা বলো না, সরে যাও, ওকে বিরক্ত করো না, বলেননি। আপনি ভেবেছেন খেলা। সব খেলা খেলা নয়, কোনো কোনো খেলা মারণ খেলা। এটা একটা মারণ খেলা, ওই শিশুটির শৈশব মেরে ফেলবার খেলা। হয়তো আপনার বাড়িতে আত্মীয় পরিজন এলো, তারা ওইরকম শুনলো, তোমার চলে যাও, ও কাউকে সহ্য করতে পারছে না, জানে এরা এসে বিরক্ত করবে। তারা তখন বললো, তোমার সাথে কথা বলবো না, তুমি খুব অসভ্য কথা বলো, তোমার বোনকে আমরা গিফট দেব, তোমার বোনকে হামি দেব, তোমার সাথে কোনো কথা নেই। অর্থাৎ এই শিশুটির ওপর এমন একটি মানসিকতা ভরে দেওয়া হচ্ছে, তার আত্মীয় পরিজনরা, বড়রা ভরে দিচ্ছে যে ওর নিজের ছোট বোনটির ওপর একটা ঈর্ষা জন্মাতে শুরু করবে। ও তো আর বোন ভগ্নী অর্থ বোঝে না, ও তো বোঝার বয়সই হয়নি, 4 বছর বয়স, কিন্তু ভরে দেওয়া হচ্ছে ওর মনের মধ্যে যে এই বাচ্চাটি আমার শত্রু, এ আমার সব কেড়ে নিচ্ছে। মা ওকে একা কোলে নেয়, তখন এই মার কোলে বসতে গেলে মা কোলে বসতে দেয় না। পাপা ওকে কোলে নিয়ে ঘুরতে যায়, আমাকে নিয়ে যায় না। আমি আমার বোনের গায়ে হাত দিলে পাপা রেগে যায়, মাম্মা রেগে যায়। ফলে এই ছোট বোনটি ওর প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে এবং ও তার উপরে ক্ষুব্ধ হচ্ছে। যদি কোনো দিন কোনো অন্যায় ঘটিয়ে বসে ছোট বোনটির ওপরও আক্রোশবশত যদি ঘটিয়ে বসে, পাপকার, শাস্তিকার হওয়া উচিত। যে ওর মনের মধ্যে বিষ ইনজেক্ট করে দিয়েছে সে। আপনি ভাবছেন আমি তো মজা করছিলাম, আপনি ভাবছেন না যে আপনার মজা ওর মৃত্যু, ওর সর্বনাশ। আপনার খেলা ওর মৃত্যু, সর্বনাশ। একটি গল্প বলি, বুঝতে পারবেন। কয়েকটি কিশোর একটি মাঠে খেলা করছিল। ওই মাঠের পাশে একটি ডোবা আছে, ডোবায় কিছু ব্যাঙ আছে, কলা ব্যাঙ, সোনা ব্যাঙ। তারা ওই জলে ভেসে উঠে রোদ দিচ্ছিল পিঠে, এনার্জি নিচ্ছিল। হঠাৎ একটি কিশোরের দৃষ্টি পড়ে ওই ব্যাঙের ওপর। সে একটা ছোট্ট ঢিল কুড়িয়ে নিয়ে ছুঁড়ে মারে, হয়তো লাগে না, ব্যাঙগুলো ডুবে যায়। আবার একটু পরে ভেসে ওঠে, ওরা আবার ঢিল মারে। এবার সব কিশোর মিলে ওই ঢিল মারার খেলায় মেতে ওঠে এবং ওই ঢিল কয়েকটি ব্যাঙের গায়েও লাগে এবং তারা আহত হয়, কয়েকটি ব্যাঙ মারাও যায়। এমনটি অনেকক্ষণ চলতে থাকলে একটি বড় বৃদ্ধ ব্যাঙ পুকুর থেকে উঠে আসে থপথপ করে এবং ওই বালকদেরকে বলে যে তোমরা আমাদের গায়ে ঢেলা ছুটছো কেন? আমরা তো আর কি করেছি? না না না, আমরা তোমাকে ছুটছি না, আমরা খেলছি তো।
তখন বৃদ্ধ ব্যাংকটি বলে, তোমার কাছে যা খেলা তা আমাদের কাছে মৃত্যু। এ খেলা খেলো না, ঢেলা ছুড়ো না, আমাদের কয়েকজন মরে গেছে। বুঝতেই পাচ্ছেন, আপনি সেই কিশোর তরুণ যারা ওই ব্যাংকদের ঢেল ছড়েছেন। ফলে সাবধান হয়ে যান, র্যাগিং করতে দেবেন না আপনার সন্তানকে, র্যাগিং করতে দেবেন না অন্য কাউকে। আপনি দৃপ্ত প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন, তা নয়তো আপনার ঘরেও ঢুকবে অপরাধ। যখন আপনি আপনার ছোট সন্তানটিকে আদর করেন, দুগ্ধ পান করান, তখন বড়টিকেও কাছে ডেকে নিন, ওকে ভালোবাসতে শেখান। ছোট বোনকে ডেকে নিন, দুজনকেই কোলের মধ্যে নিন। ও বুঝতে শিখুক এই ছোট বোনটি আমার নিজের, আমরা আমার মায়ের দুই সন্তান, আমরা একসঙ্গে মায়ের কোলে থাকি। বাবা আমাদের দুজনকে নিয়েই বেড়াতে যান, আমাদের দুজনকেই জামা কাপড় খেলনা কিনে দেন, একসঙ্গে দিন। ওদেরকে প্রতিপক্ষ বানাবেন না। খুব সাবধান হয়ে যাবেন, কারণ র্যাগিং সর্বত্র চলছে। ছাত্রাবাসে র্যাগিং কেন হয়? সেখানে তো বড় হয়ে যাওয়া ছেলেরা গিয়ে পৌঁছয়, তারা তখন মোটামুটি অ্যানিমাল হয়ে গিয়েছে। যেহেতু ওখানে রাতে থাকতে হয়, কিন্তু রাত যত হয় মানুষের মনের অ্যানিমাল তত জেগে ওঠে। দেখবেন যত অপরাধ হয় সব রাতে হয়, দিনে অপরাধ কম হয়, রাতেই অপরাধ বেশি হয়। ফলে রাত বাড়ে, ওখানে অত্যাচার বাড়ে, বিরক্ত করা বাড়ে, উৎপীড়ন বাড়ে, উত্ত্যক্ত করা বাড়ে, এবং তারপর অপমৃত্যু ঘটে। কি অপমৃত্যু ঘটে? স্বপ্নদেব না মরে গিয়ে, ওখান থেকে পড়ে গিয়ে না মরে গিয়ে হয়তো যাদবপুর বিশ্ববিদ্যালয় ছেড়ে গ্রামে ফিরে যেতে পারত। তার যে স্বপ্ন ছিল যে আমি ইঞ্জিনিয়ার হব, সেই স্বপ্নে মৃত্যু ঘটে গেল। আমি যে অমুক ইউনিভার্সিটিতে পড়ে এই জীবিকাটি গ্রহণ করব, ওটি ভালো বিশ্ববিদ্যালয়, মৃত্যু ঘটে গেল। এও তো এক মৃত্যু। সুতরাং ওইখানে এই সবগুলো ঘটে, তার সঙ্গে অনুষঙ্গ থাকে মদ, গাঁজা, চরস, আফিং, আরও অনেক কিছু। অপরাধের কারখানা হচ্ছে এই ছাত্রাবাস। যেহেতু রাজনীতির সাথে এরা সবাই জড়িয়ে, যেহেতু রাজনীতি কলেজে ঢুকে পড়েছে, রাজনৈতিক দলগুলো যেহেতু তাদের গুন্ডা বাহিনী এখান থেকেই সংগ্রহ করে, তাই তারা এদেরকে আশ্রয় দেয়, এদেরকে রক্ষা করে। এদের বিরুদ্ধে কিছু করতে গেলে অনেকেরই অনেক মুশকিল। ফলে কার শাস্তি হবে, কার শাস্তি হবে না, আমরা কেউ জানি না। র্যাগিং আমাদের সমাজে সর্বত্র ছড়িয়ে আছে। ভদ্রলোক র্যাগিং করে, অভদ্রলোকও র্যাগিং করে, বুঝে করে, না বুঝে করে, জেনে করে, না জেনে করে, মানতে চায় না ওটা র্যাগিং। কিন্তু আমি যা বললাম আজ, ঠান্ডা মাথায় বসে ভেবে দেখবেন, এসব কি র্যাগিং নয়? এ কি অত্যাচার নয়? আমি তো বলি এটা অত্যাচার। বিরক্ত করা, পরের স্তর উত্ত্যক্ত করা, পরের স্তর উৎপীড়ন করা, এবং চতুর্থ স্তর অপমৃত্যু। নমস্কার, শুভরাত্রি। আজকে বিদায় নিচ্ছি। জানাবেন আজকের বক্তব্য শুনে আপনাদের কার কেমন কি লাগলো, আমি ঠিক বললাম কিনা। শরীর এখনো সুস্থ হয়নি, গলা এখনো খোলেনি, এখনো কাশি চলছে, তবু আজকের অধিবেশন এখানেই শেষ করছি।